এখন সরকার যে ব্যবস্থা নিয়েছে, তো সেটাতে আপনারা কতটা সন্তুষ্ট? মানে এই যে চাকরি আহ, কাউকে পুনর্বহাল, এখন তো আর পুনর্বহাল না, সেটা মনে হয় অবসরপ্রাপ্ত হ্যাঁ, অবসর। সেনাবাহিনীতে আসলে এটা আহ, খুবই বিরল। হুম। এটা কখনো খুব কমই হয়েছে। এটা স্বাধীনতার পর পর দুই একটা কেস ছাড়া সেনাবাহিনীতে এটা হয় কারণ না। কারণ এরকম তো হয় নাই 2009 থেকে না না, 24 আমি পর্যন্ত যা হয়েছে। ওই যে পুনর্বহাল যেটা বললেন ওইটার ব্যাপারে বলছি। হুম হুম পুনর্বহাল রিইনস্টেটমেন্ট এইটা সেনাবাহিনীতে স্বাধীনতার পর পর আমি যতদূর জানি আহ, আহ, দুই দুই তিনটা কেস ছাড়া আহ, হয় নাই, আর হুম ইতিহাসে নাই। এই পুলিশে হয়, সিভিলে হয়, বাড়ি থেকে আইনা পুলিশের আইজি বানাই দিচ্ছে, বাড়ি থেকে হুম আইনা ইয়ে করতেছে। আবার অনেকে হয়তো বলতে পারে শেখ হাসিনা জেনারেল মুস্তাফিজকে, এই যে এখন যে সেনাপ্রধান আছে তার শ্বশুর জেনারেল মুস্তাফিজকেই বানাইছে, চিফ বানাইছিল, কিন্তু না, উনি কিন্তু এলপিআর এ ছিলেন। এলপিআর থাকলেও কিন্তু এলপিআর মানে হচ্ছে লিভ পেন্ডিং রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টে যাওয়ার আগে তার যত জমা হওয়া ছুটি সব মিলাইয়ে প্রায় 1 বছর মতো ছুটি সে পায়, এবং ওইটা পেইড লিভ। তো হুম হুম ওই অবস্থা ছিল। ওই অবস্থায় যখন থাকে তখন সে আর্মির অ্যাক্টিভ লিস্টেই থাকে। তো ওই অবস্থায় তাকে চাকরিতে আনছে, দ্যাট ওয়াজ নট ইলিগেল। তো কিন্তু সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা কখনো হয় নাই। কাউকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারপরে আবার চাকরিতে ফেরত দেয়। সেই জন্য এটা সেনাবাহিনীতে হয়নি, এবারও হয়নি। তো হুম যদিও ইউনূস সরকারের সময় যে বোর্ডটা হয়েছিল তারা সুপারিশ করছিল কয়েকজনকে, বাট এটা ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি নাই। বাট এইবার যে বোর্ড হয়েছে তারা এটা অন্যভাবে ব্যালেন্স করছে। কারণ দেখেন, যেই অফিসার গুলো কষ্ট পাইছে, হুম আহ, আপনি আমাকে বলেন, আমার ছোট্ট ছেলেটা সে হুম তখন এলিমেন্টারিও পড়তো না, শুরু করে নাই। হুম সে আমার বাচ্চা হাই স্কুলে যাচ্ছে, সে মিডিল স্কুলে যাচ্ছে, সে আমার হুম স্ত্রী একজন মহিলা হিসাবে এই যে একটা শক, মেন্টাল শক পাইছে, এ আমাকে সেই সেই উপর থেকে ধুম করে রাস্তায় নামা দিল। আপনি জানেন, যেদিন হুম আমার রিটায়ারমেন্ট হলো, আমি তো তার দুদিন পরেই, আমি তখন গাজীপুরে ওই যে বিপসট আছে, হুম বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস কিপিং অপারেশন ট্রেনিং, এই বিপসটের হুম দায়িত্বে ছিলাম, কমান্ডান্ট ছিলাম ওখানে। তো ওখান থেকে আমি ওখানে আমি রাগ করে ওদের গাড়ি টাড়ি এগুলো নিলাম না, না নিয়ে আমি দুদিন পরে চলে আসলাম। এসে ঢাকাতে আমার শাশুড়ির বাসায় উঠলাম। তো আমার থাকার কোনো জায়গা ছিল না। উইল ইউ বিলিভ? হুম 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 আপনি এই যে যারা বাইরে চাকরি করে অনেকের দেখেন গিয়ে নিজেরা চাকরিতে থাকলে বাড়িঘর কিনে ফেলছে বাইরে। তো হুম এই ধরনের আমার থেকে তো আরো খারাপ অবস্থা আরো অনেকের থাকতে পারতো। আমার হুম শাশুড়ি বলছে যে বাবা আসো, ঠিক আছে, আমার বাসায়, ওনার বাসায় আমি গেছি। কিন্তু এরকম তো অনেকে তো আরো খারাপ অবস্থা হতে পারতো। আমি খারাপ গতবার অবস্থা। দেশে গেলাম, তখন এই যে এই ধরনের ডিপ্রাইভড অফিসার, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, এরা বাচ্চা অফিসার, বাট যদিও এখন বড় হয়ে গেছে, তাদের জীবন উপর দিয়ে কি গেছে। কোথাও চাকরির জন্য গেছে, চাকরি দেয় নাই, ডিজিএফআই থেকে বলে দিছে যে ডোন্ট গিভ হিম জব। এরকম হুম পর্যন্ত আমাকে অফিসাররা বলছে কেঁদে কেঁদে। হুম বাসার বিল দিতে পারতেছে না, হুম বাচ্চাকে স্কুলে পড়াইতে পারতেছে না। এগুলো হয়তো শুনতে মনে হবে যে এগুলো গল্প, আসলে গল্প না। হ্যাঁ, এগুলো জীবন থেকে নেয়া গল্প, এগুলো কষ্টের গল্প, হুম এগুলো অত্যাচারের কাহিনী। এই ধরনের গল্প আমাদের সবার জীবনে আছে, এবং এইটা করতে, এটা করার পিছনে কিন্তু আমাদের ভাইদেরও অবদান আছে। তো এই হুম জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। তো আমি যে জিনিসটা বলতেছিলাম, এই যে কষ্টটা পাইছে, এই হুম কষ্টটা তো আপনি মানে একটু ফিরে দিতে পারবেন না তাকে। মানে তাকে না এটা তো আপনি রিমুভ করতে পারবেন না তার জীবন না। থেকে। এবং তো আপনি সামাজিক ভাবেও নিশ্চয়ই হেয় হয়েছেন, আত্মীয় স্বজন নিশ্চয়ই এখন প্রশ্ন করেছে যে কি এমন করেছেন যে আপনাকে চাকরি থেকে অবসর দিয়ে দেওয়া হলো, তাই না? সেটাই। হ্যাঁ, তারপরে সামাজিক ভাবে পারিবারিক ভাবে তো আপনারা এগুলা নিজেরা তো কষ্ট করেছেন এই আর্থিক ভাবে, কিন্তু মানে সামাজিক এবং পারিবারিক ভাবেও তো আপনারা প্রশ্নের মুখোমুখি হয়েছেন। অবশ্যই। আপনি দেখেন, এই যে এই জিনিসটা দেয়াতে, যেমন আমাকে মনে করেন মেজর জেনারেল পদবি দিছে, আমাকে যে বাধ্যতামূলক অকালীন প্রিমেচিউর রিটায়ারমেন্ট দিছিল, ওইটাকে স্বাভাবিক অবসর দেখাইছে। তো এটাতে কি আপনি মনে করেন আমি ওকে আর্মিতে গিয়া র্যাঙ্ক পইরা গাড়ি নিয়ে ফ্ল্যাগ উড়াইয়া ডিপ কমান্ড করবো এখন? নো, ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। হুম এটা এটা ওরকম না। বাট এইটা একটা শান্তি, প্রশান্তি আমি মৃত্যুর আগে পেয়ে গেলাম। যে ওই যে আপনি যেটা বললেন, যে হুম কষ্ট, যে বেজ্জুতি, আমার মর্যাদা ছিনে ছিনে নিছে আমার পরিবার, আমার সন্তান, হুম বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার কাছে
আমার যে মাথাটা নিচু হয়ে গেছিল, এটা মাথা উঁচু করে এখন দাঁড়াতে পারবো। সরকার জাতীয়ভাবে এটাকে যে স্বীকৃতি দিয়েছে যে না, আপনাদের উপরে অবিচার করা হয়েছে, আমরা দুঃখিত, সেটাই। এইটা এই যে যত আপনাদের ওই দিনগুলো তো আর ফেরত দিতে পারবে না, যে আপনি চাকরি থাকতে আপনার পরিবার কেমন থাকতো বা আপনি কেমন থাকতেন, সেগুলো তো আপনারা আর ভোগ করতে পারলেন না। সেটাই। আপনি দেখেন, এই যে আমি মনে করেন ওই অবস্থায় আমি যখন আসছি তখন 56 ইয়ার্স বয়স এখন, এবং এখানে এসে আমার মতো বয়সে, আপনিও বাইরে থাকেন, আপনি জানেন, এখানে এসে অ্যাডজাস্ট করা, এবং এইসব দেশে, আমি যে দেশে থাকি এই দেশে কিন্তু এরা বাইরের কোন দেশের শিক্ষা অভিজ্ঞতা কোনো কিছুকে পাত্তা দেয় না। তাদের দেশের সার্টিফিকেশন হইতে হবে, ডিগ্রি হইতে হবে, এখানকার অভিজ্ঞতা হইতে হবে। এবং প্রথম দিকে আমি যখন এখানে আমার স্ট্যাটাস নিয়ে আমি মানে কষ্টে ছিলাম, তখন আমি চাকরি পাচ্ছিলাম না কোথাও, আমাকে চাকরি দিচ্ছিল না, লিগালি আমি চাকরি পাই না, আমাকে ক্যাশে চাকরি করতে হয়েছে। তো ক্যাশে চাকরি, কারণ আমার ফ্যামিলি চালাইতে হবে, তো আমি আসার সময় এই ধরনের কোনো টাকা পয়সা আমার হাতে ছিল না। এখানে আই ওয়াজ স্ট্রাগলিং, আমি রাতে কাজ করছি, রাত জেগে জেগে, দিনের বেলায় কাজ করছি, দিনে হয়তো ঘুমাইছি 3-4 ঘন্টা, জাস্ট টু সার্ভাইভ, আমার বাচ্চাগুলাকে লেখাপড়া করানোর জন্য এবং একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থেকে করার জন্য। তো এইগুলো তো দেশের মানুষ অনেকে জানে না, মনে করে যে আমেরিকা চলে গেছে, আহা ওখানে বারাক ওবামা খুব শান্তিতে রাখছে। তো আমি যখন আসছি তখন বারাক ওবামা ছিল, শান্তিতে রাখছে, আরামে আছে। এখানে কিন্তু এইসব দেশে টাকা বাতাসে উঠতেছে না, এখানে কষ্ট করতে হয়, লাইফ ইজ সো টাফ। সো এই স্ট্রাগল করে এখানে যে জিনিসটা বলতেছিলাম, যে আপনি জানেন আমি যে বাসা ভাড়া নেব, বাসা ভাড়া পাচ্ছিলাম না, আমি অড জব করতে হয়েছে এই যে এইসব কাজের জন্য। তারপর বাসা ভাড়া পাচ্ছি না কেন? কারণ এখানে আমার স্ট্যাটাস হয় নাই, সোশ্যাল সিকিউরিটি নাই, এটা নাই, আমাকে বাসা ভাড়া দেবে না। আই নিড এ গ্যারান্টার কারে পাই না, সেই দূরে নিউ ইয়র্কে আমার বোনের হাজবেন্ড আছে, ওরে বললাম, এখানে জিজ্ঞেস করলাম যে ভাই আমার তো রিলেটিভ আছে, সে অন্য স্টেটে, তো সে দিলে হবে? বলে যে হবে। তারপর সে তার ডকুমেন্টের কপি পাঠাইলো, এটা দিলাম, তারপর আমারে ওরা ওকে গ্যারান্টার দেখায় আমাকে অ্যাপার্টমেন্ট ভাড়া করতে দিল। তো এই ধরনের কষ্টের ভিতরে ছিলাম, গাড়ি ছিল না, হেঁটে হেঁটে আমি মসজিদে গেছি, হেঁটে হেঁটে বাজারে গেছি। তো এইগুলো স্ট্রাগল, আসলে এগুলো বলে যাওয়া যাবে না, এগুলো বলে বিশেষ মানে বাইরে যারা থাকে না তারা মনে করতেছে যে আপনি তো আমেরিকা চলে এসেছেন, অনেক আরামে ছিলেন, কিন্তু এগুলা তারা বুঝবে না যে হ্যাঁ। তো সেই জন্য অনেকে বোঝানো যায় না। আমি যেমন কিছুদিন আগে ফেসবুকে একজন লেখছিল যে স্যার আপনি তো চলে গেছেন, বাইচা গেছেন। হ্যাঁ, এই হাসিন, তারপরে আজমি, ওদের মতো হয়তো সেই ঘুম হন নাই, ডিজিএফআই এর সেই ইয়েতে বন্দিশালায় হয়তো ওরকম কষ্ট আমার হয় নাই, কিন্তু এইটাও তো আমার জন্য বন্দিশালা, যেখানে আমি রাত জেগে কাজ করতে হচ্ছে, যেই কাজের জন্য আমি কখনো জীবনে প্রস্তুত ছিলাম না। তো এগুলো তো একটা মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার না? এটা বরং আরো কষ্টের রকুল ভাই, যে ওনাদেরটা তো মানুষ জানে যে আয়না ঘরে ছিল, আয়না ঘরে খুবই খারাপ অবস্থা, কিন্তু আপনি যে লাইফ লিভ করছেন এটা যে কতটা কষ্টের, সে আয়না ঘরে থেকে কোনো অংশে কম না, বরং আরো বেশি। বাস্তবে আপনি ফাইট করেছেন, মানে একটা দেশে আসে কি ফাইট করা হয় সেটা তো আপনাকে কি বলবো, আমাদের এক অফিসার বিদেশ থেকে মানে বিদেশে আসছে, হঠাৎ একদিন একটা মার্কেটে দেখা হলো, আমি আবার আমার ওয়াইফ গেছি কিছু বাজার করার জন্য, দেখা হলো সে এমন একটা মুখ করলো যে আরে আমি ভূত দেখলাম নাকি, মানে কিভাবে আমার সামনে থেকে চলে যাবে। আর তাকে দাওয়াত দিলাম বাসায় আসতে, সে বাসায় আসলো না। কেন? ওই যে আমি ক্রিমিনাল, আমার সাথে যদি ইয়ে হয়, তার যদি প্রমোশন না হয়, এটা যদি জেনে যায় লোকজন। আমার যেদিন অর্ডার আউট হয়, আমার রাস্তার ওপাশে আমারই ব্যাচমেট, সে অর্ডিন্যান্সের, সেও ব্রিগেডিয়ার, সেও রাত্রেবেলায় ফোন করছে ভয়ে ভয়ে, দোস্ত শুনলাম এরকম, খুবই দুঃখজনক, ঠিক আছে দোয়া করি, এসে বাস কথা আর দীর্ঘায়িত করে নাই, ফোন রাখিয়ে দিছে। আমার এতগুলো কোর্সমেট, প্রায় 75 জনের মতো কোর্সমেট, ব্যাচমেট, অনেকে বিভিন্ন র্যাঙ্কে আছে, কেউ রিটায়ার করছে, কেউ চাকরিতে আছে, কেউ ফোন করলো না, কেউ খবর নিল না। মাত্র 2 জন আমার ফ্রেন্ড রিটায়ার্ড মেজর, একজন উত্তরা থাকতো, আরেকজন কানাডা থাকতো, সে আমার ফোন করছে, দোস্ত কি খবর, মন খারাপ করিস না, ঠিক আছে আল্লাহ আছে, এবার সান্ত্বনা দিল। তো এই হচ্ছে অবস্থা। এই একইভাবে মনে করেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে একটা বিরাট গ্যাপ হয়ে গেল, সবাই অ্যাভয়েড করা শুরু করলো, যে আমার সাথে কথা বললে যদি তাদের অসুবিধা হয়,
এবং হয়েছেও এরকম, স্বৈরাচারী সরকার তো এরকম করছে, ওই যে মানে অপরাধীকে না পাইলে অপরাধীকে আত্মীয় স্বজনের উপর অত্যাচার করছে সেটা। তো অত্যাচার করে। মানে ওই আপনি যেটা বললেন সেই জন্য বলতে, মানে এটা যে কত দুঃসহ জীবন ছিল এটা বোঝানো যাবে না, এটা বোঝানো যাবে না। এটা আমার চেয়েও আরো অনেকে অনেক কষ্টকর ইয়ে করছে, আমি শুধু আমারটা বলতেছি না, বাট অনেকে যারা মনে করে যে বিদেশ চলে গিয়ে উনি, এবং বিদেশ আমি আসার মানে পক্ষে কোনোদিন ছিলাম না,